দোকান বন্ধ হওয়ার গন্ধ যেন চারিদিকে করছে। দিল্লির জান্তার মান্তারে সিজেপির যে প্রটেস্ট হচ্ছে ভারতের এই এডুকেশন সিস্টেম নিয়ে, পেপার লিক নিয়ে, ইত্যাদি ইত্যাদি নিয়ে, তাই নিয়ে ভারতীয় মিডিয়ার যে দুপক্ষের মেলডাউন, এইটা কিন্তু দেখার মতো একটা দৃষ্টান্ত। এবং ভারতীয় এই যে দুভাগের মিডিয়া, তাদের কিন্তু একটা প্লে বুক আছে, এর একটা প্লে বুক আছে, ওর একটা প্লে বুক আছে, এবং এই মিডিয়ার রোলটাকে নিয়েই কিন্তু আমরা ব্রেকডাউন করব আজকের ভিডিওতে। প্রথমত, ভারতে 2014 পর থেকে দুরকম মিডিয়া তৈরি হয়েছে। একটা হচ্ছে যেটা সরকারের কাছাকাছি, যাকে বলা হয় গদি মিডিয়া। আর একটা হচ্ছে যারা অ্যান্টি সরকার, এদের এখনো কোনো নাম নেই, বাট এতেও কিন্তু, এর ক্যাম্পেও কিন্তু অনেকজন লোক আছে। এবং এটা কিন্তু এই অ্যান্টি সরকার যে মিডিয়া, যে আউটলেটগুলো, এগুলো কিন্তু মোটামুটি ইউটিউব বেসড। এদের কিন্তু মেন স্ট্রিমে আর খুব একটা জায়গা নেই, কারণ সরকার মেন স্ট্রিমকে মোটামুটি পকেটে পুরে ফেলেছে। তাই মেন স্ট্রিমে এদের জায়গা নেই, এরা কিন্তু ডিজিটাল। এই ভারতের হচ্ছে এখন দুটো অ্যাবসলিউটলি পোলারাইজড মিডিয়া। একজন সারাদিন সরকারকে ডিফেন্ড করতে থাকে, আর একজন সারাদিন সরকারে খারাপ দেখতে থাকে। এইরকম একটা মিডিয়া যখন দেশে ডেভেলপ হয়েছে, তখন এই দুটো মিডিয়ারই প্লে বুকটা বোঝার আপনার জন্য খুব দরকার, যাতে আপনি কোন খবরটা ঠিক এবং কোন চিন্তাটা ঠিক, তার মধ্যে ঠিক ভুলটা ডিসাইড করতে পারেন। কারণ সেই ঠিক ভুলটাই গুলিয়ে দেয়া হচ্ছে এই মিডিয়ার কাজ। এ একটা কথা বলছে, সঙ্গে সঙ্গে উল্টো কথাটা বলছে। বাজারে সত্যি বলে সত্যিই আর কিছু নেই। তাই আজকে আমরা এই মিডিয়া প্লে বুকগুলো দেখব, যেগুলো এই দুটো দল ইউজ করে আপনাকে একরকমভাবে মোটিভেট করতে, আপনাকে ম্যানুপুলেট করতে। প্রথমেই আমরা কথা বলি গদি মিডিয়ার। গদি মিডিয়ার কিন্তু একটা টেস্টেড মোটামুটি প্লে বুক আছে, যেটা তারা বারবার 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 করে ইউজ করতে থাকে। এই টেক্সট বুকের প্রথম যে টুলটা, সেটা হচ্ছে হাইড দ্য স্ক্যাম। মানে এই গদি মিডিয়ার একটা আচরণ হচ্ছে যে যখন অপোজিশন সরকার কোনো স্ক্যাম করে, তারা 24 ঘন্টা সেইটা নিয়ে পড়ে থাকে, 24 ঘন্টা তাই নিয়ে অনুষ্ঠান করতে থাকে। কিন্তু সেম স্ক্যামটা যখন সরকার করে, তখন তারা আর ওদিকে তাকাতেই চায় না, যে না আমি তো দেখিনি এরকম কিছু হতো, আমি তো কিছু জানি না। এর একটা ছোট এক্সাম্পল আপনাকে দিই। পশ্চিমবাংলায় যখন শিক্ষা দুর্নীতি হয়েছিল, যেটা একটা অত্যন্ত মারাত্মক ঘটনা এবং যেটা নিয়ে মিডিয়া সোচ্চার হওয়ার কথাই, তখন কিন্তু আমরা দেখেছি যে মিডিয়া কিভাবে সোচ্চার হয়েছে সেটা নিয়ে। আমাদের মিডিয়া কিভাবে ইনফ্লুয়েন্স করেছে, যেটা তখন ঠিক ছিল, যে এত বড় একটা চুরি, শিক্ষা নিয়ে চুরি, ভবিষ্যৎ নিয়ে চুরি, অযোগ্য শিক্ষকরা চাকরি পেয়ে গেছে, এটা কি করে হয়? মিডিয়াই কিন্তু এই খবরগুলো বার করে এনেছিল এবং তারপর মানুষ রিয়্যাক্ট করেছে তাতে। কিন্তু আজ যখন পেপার লিক নিয়ে কথা হচ্ছে, তখন কিন্তু ঘন্টাখানেক সবাই পাউডার টাউডার মেখে এসে তৃণমূল পার্টি ভেঙে গিয়ে কি হলো তাই নিয়ে রোজ বিকেলে ডিসকাস করে সময় কাটিয়ে দিচ্ছে। কেউ কিন্তু এই এডুকেশন স্ক্যাম নিয়ে এখন বাংলা মিডিয়া বা ভারতীয় যে মেন স্ট্রিম মিডিয়া আছে, মেন স্ট্রিম মিডিয়া একটু অন্যভাবে বলছে। মেন স্ট্রিম মিডিয়ার এজেন্ডা হচ্ছে যে কি করে এদেরকে ডিসক্রেডিট করে দেবো, তাতে আমি আসছি পরে। কিন্তু বাংলা মিডিয়ায় এখনো একটা পার্টি নিয়ে রোজ বিকেলবেলা সব চ্যানেলে ডিবেট হচ্ছে, যে পার্টিটার অস্তিত্বই এখন আছে কি নেই আমরা জানি না, যেটা দুভাগে ভেঙে গেছে, যার ভবিষ্যতে আমাদের কি কন্ট্রিবিউট করার আছে আমরা জানি না। আর যখন দেশে এত বড় একটা আন্দোলন হচ্ছে, তখন লোকে এসি স্টুডিওতে বসে টক ঝাল মিষ্টি গল্প করছে, সেই সব পার্টির এপাং ওপাং ঝপাং নেতাদের ডেকে তাদের মনে দুঃখ শুনছে, যে আহা হা, আপনারা যখন তৃণমূলে চুরি করতেন কেন কিছু বলতে পারতেন না। আর তারাও এখন উল্টো পার্টিতে যাওয়ার জন্য তাদের মনে যত দুঃখ এসে বলছে, আর অ্যাঙ্কার হাঁ করে গালে পাউডার টাউডার লাগিয়ে সুটফুট পরে বাবু হয়ে বসে শুনছে এই গল্প। কোথায় আজকে প্রাইম টাইমে ডিবেট হবে ভারতীয় এডুকেশন নিয়ে, ভারতীয় এডুকেশনের নাম্বার নিয়ে, জিডিপি নিয়ে, জিডিপির কত পার্সেন্ট এডুকেশনে খরচ করা উচিত, এই নিয়ে কিন্তু ডিবেট হচ্ছে অন্য জিনিস নিয়ে। তাই প্রথমে স্ক্যামটাকে লুকিয়ে ফেলে, কিন্তু আরও হাজারো এক্সাম্পল হয়, বিশেষ করে যারা সরকারের অনুগত মিডিয়া। আপনি যদি দেখেন যে সরকারকে কোয়েশ্চেন করার থেকে বেশি মিডিয়া সিজেপিকে কোয়েশ্চেন করছে। সিজেপি কোয়েশ্চেন পেপার লিক করেছিল এদেশে। এ দেশের মিডিয়া গিয়ে জিজ্ঞেস করছে যে সিজেপির একটা বাচ্চা যার নেতা ছিল, সে বার্গার খাচ্ছিল কেন? মানে মুড়ি জল খেয়ে আন্দোলন না করলেই সে বিপ্লবী নয়। আজকালকার দিনের বাচ্চা বার্গার একটা সামান্য ব্যাপার, খেয়েছে বার্গার, কি কি খেয়েছে তাতে আন্দোলনের সাথে কি এসে যায়? আন্দোলনটা ন্যায্য কি ন্যায্য না। অতএব এইসব ফালতু ছোট খাটো জিনিস যা হোক করে ধরে, যে এ কি করেছে ও কি করেছে, এইটা নিয়ে ডিসকাশন না করে যে ন্যায্য কি ন্যায্য না, তারা কিন্তু সিজেপিকে 24 ঘন্টা প্রশ্ন করে যাচ্ছে পুলিশের মতো, এবং অবান্তর প্রশ্ন। একটা ইন্টারভিউ আপনি দেখেছেন ধর্মেন্দ্র প্রধানের নিতে পেরেছে এই মিডিয়া? ধর্মেন্দ্র প্রধানকে গিয়ে জিজ্ঞেস করতে পারছে মিডিয়া যে আপনার জন্য এত ঝামেলা হচ্ছে, আপনি কি বলবেন?
ধর্মেন্দ্র প্রধান চুপ, মিডিয়ার কিছু এসে যায়। মিডিয়া স্টুডেন্টদের কোয়েশ্চেন করতে ব্যস্ত। দ্বিতীয় নম্বর জিনিস এরা যেটা ইউজ করে সেটা হচ্ছে যে বলিউড। কিছু হলেই ছাতি পিটিয়ে পিটিয়ে, কেন বলিউডের লোক বলছে না, কেন সালমান খান বলছে না, কেন শাবানা আজমি আজকে এগিয়ে আসছে না, কোনো ইস্যু হলেই আমরা কিন্তু শুনতে পাই এগুলো দেশের পপুলার টিভি অ্যাঙ্কারদের থেকে। দেশ জানতে চায় বলে যারা চিৎকার করে। আজ যখন এই একটা এত বড় স্টুডেন্ট মুভমেন্ট তৈরি হয়েছে, তাতে যখন বলিউডে সালমান খান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ সবাই নিজের মতামত রেখেছে, তখন এই সেম অ্যাঙ্কাররা চিৎকার করে জিজ্ঞেস করছে এখন কেন বলছে, কেন এরা আজকে এত কথা বলবে, সেদিন কোথায় ছিল, ওই ইস্যুতে কথা বলেনি কেন, তাই ইস্যুতে কথা বলেনি কেন, এখন আর তো ধরা যাবে না এদের কথা, কারণ ওরা ওই ইস্যুটায় তখন কথা বলেনি। এইটাই যদি মাপদণ্ড হয়, তাহলে আমাদের দেশে প্রধানমন্ত্রীও তো অনেক কিছুতেই কথা বলেন। রাম মন্দিরে চুরি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন, নিটের কোয়েশ্চেন পেপার লিক নিয়ে এই 5 বছর ধরে প্রধানমন্ত্রী 2 দিন আগে কথা বলেছে, তার আগে কথা বলেন। দেশে যদি কোনো ছোট বড় ক্রাইসিস হয় তাই প্রধানমন্ত্রী অনেক সময় ইগনোর করে থাকে। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছে অনেক লেটে, তখন কিন্তু এটা ছাতি পিটিয়ে পিটিয়ে জিজ্ঞেস করে না যে কেন প্রধানমন্ত্রী এগুলো নিয়ে কথা বলছে না, কেন মিনিস্টাররা এগুলো নিয়ে কথা বলছে না। আবার বলছি, ধর্মেন্দ্র প্রধানকে গিয়ে কেন জিজ্ঞেস করছে না যে আপনাকে নিয়ে আন্দোলন হচ্ছে, কেন ধর্মেন্দ্র প্রধান কথা বলছে না। বলিউড কিন্তু পয়সা পায় না কারোর থেকে, বাট এই যে মন্ত্রীরা এরা কিন্তু কথা বলার পয়সা পায়, এদের আমাদের কাছে রিপোর্ট করা উচিত, এটাই গণতন্ত্রের নিয়ম। তাই তারা যদি নিজেদের ইস্যুতে সিলেক্টিভভাবে চুপ থাকতে পারে যে আমি রাম মন্দির নিয়ে কথা বলবো না, আমি ওটা নিয়ে কথা বলবো না, আমি সেটা নিয়ে কথা বলবো না, সরকারে বসে থেকে, তাহলে বলিউড কোনটা নিয়ে কথা বলবে সেটা কি টিভি অ্যাঙ্কাররা ডিসাইড করে দেবে? সফট টার্গেট হচ্ছে বলিউড, সফট টার্গেট হচ্ছে কখনো কখনো ক্রিকেটাররা হয়, যে তুমি কেন কথা বলছো না, আরে সরকার কথা বলছে না অর্ধেক জিনিস নিয়ে, সরকারের সাথে কথা বলবে বলে দেশের লোক বসে আছে, সরকার কথা বলছে না। তো এই বলিউডের গল্প কিন্তু আপনাকে এসে বেচতে থাকে যে দেখুন এরা কিন্তু কোনো কথা বলছে না, এরা কিন্তু আসল দেশদ্রোহী। এই গল্পটা কিন্তু এবার একটু ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এবং এই সেম প্লেবুকটা কিন্তু অপোজিশনের জন্য আছে, যে প্রথমে এদের ডিসক্রেডিট করো, মাঝখানে যে একটা হিড়িক উঠেছিল যে বলিউডের সিনেমা মানেই খারাপ, এটা কিন্তু অপোজিশনের সাথেও হতেই থাকে। আমাদের দেশে সরকারের থেকে মেন স্ট্রিম মিডিয়া অপোজিশনকে বেশি কোয়েশ্চেন করে, রাহুল গান্ধীকে বেশি কোয়েশ্চেন করে, যারা অপোজিশনে আছে তাদেরকে বেশি কোয়েশ্চেন করে, এখন সিজেপিকে বেশি কোয়েশ্চেন করছে। এবং এতদিন ধরে লোকের কাছে এরা কান্নাকাটি করছিল যে দেশে তো কোনো অপোজিশনই নেই, দেশের অপোজিশন তো একসাথে আসতেই পারে না, তাই জন্যই তো রুলিং পার্টি এত স্ট্রং। নাহলে তো রুলিং পার্টিকে চেক করার জন্য আমাদের দেশে একটা সলিড অপোজিশন চাই, যারা ইগো টিগো সরিয়ে রেখে, ইন্ডিয়া জোটকে নিয়ে আমরা যে গল্পগুলো শুনতাম। আজ যখন একটা ন্যায্য প্রোটেস্টে অপোজিশন একসাথে এসছে, তখন এরা সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করে দিয়েছে যে হো 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 হো, অপোজিশন থেকে চলে এলো এর মধ্যে, কি অপোজিশন কেন কথা বলতেছো, পলিটিক্যাল ফায়দাই তো, এটাই তো ডেমোক্রেসির মানে। পলিটিক্যাল ফায়দাই তো তোলার কথা, যে সরকারে বসে আছে সে যদি দুর্নীতি করে, অপোজিশন তার পলিটিক্যাল ফায়দা তুলবে, সেই সরকারকে রিপ্লেস করে অপোজিশন এসে বসবে। পশ্চিমবাংলায় তাই হয়েছে, ব্যাপক চুরি চামারি দুর্নীতি হয়েছে, তাই নিয়ে হই হই হয়েছে, সরকার পাল্টেছে, অপোজিশন এসে বসেছে। অপোজিশনের কাজটা করবে না, অপোজিশন নিজের অপরচুনিটি খুঁজবে না, পৃথিবীর যত অপরচুনিটি কেবল সরকার খুঁজবে, আর অপোজিশন সেগুলো নিয়ে যদি কথা বলে অপোজিশনের দোষ, অপোজিশন নিজের কথা বলবে না। এইরকম অপোজিশন চাইছে দেশের মিডিয়া। যখন অপোজিশন অ্যাবসেন্ট থাকে তখন প্রবলেম, অপোজিশন প্রেজেন্ট হলে তখন প্রবলেম। এবং অপোজিশনকে ডিসক্রেডিট করতে এরা কিন্তু 1 ইঞ্চি জমিও ছাড়ে না। অতএব এই যে বলিউড আর অপোজিশনের জন্য এই সেম প্লেবুকে কিন্তু আমাদের দেখে দেখে চোখে ব্যথা করছে এবার সত্যি। এবং আপনি অপোজিশন ছেড়ে দিন, বলিউড ছেড়ে দিন, সিলেক্টিভ সাইলেন্সের যখন কথা আসছে, তখন যারা টিভি নিউজ ফলো করে, যারা টিভি নিউজ দেখে, আপনারা জানেন যে দিল্লিতে কিছু হলেই তার কিন্তু ভিজুয়ালস আমাদের কাছে এসে পৌঁছয়। কাশ্মীরে কিছু হলে কিন্তু তার ভিজুয়ালস আমাদের কাছে এসে পৌঁছয়। এমনকি বাংলা চ্যানেল যারা এই বলে পালিয়ে বেড়াবে, দায়িত্ব এড়িয়ে বেড়াবে, যাহা ওগুলো তো ন্যাশনাল পলিটিক্সের ব্যাপার, আমরা তো রাজ্যে যা হচ্ছিল তাই নিয়ে ফোকাস ছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী রোড শোতে যখন বেনারসে হবে, তখন দেখবেন যে বাংলা মিডিয়ার ক্যামেরাও কিন্তু ওখানে বসানো আছে, কারণ বাংলা মিডিয়াগুলো তো চলে, সর্বভারতীয় যে সংস্থাগুলো আছে তার একটা চ্যানেল হচ্ছে বাংলা। এবং তাই জন্যে যেমন সরকারের সুবিধে সেরমভাবে কিন্তু ক্যামেরা প্লেসমেন্ট করে এই মিডিয়া হাউসগুলো। নাহলে দিল্লির যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নাহলে কাশ্মীর থেকে যে ছবি আমরা দেখতে পাই, মণিপুরের কটা ভিডিও আপনি দেখতে পেয়েছেন, মণিপুর নিয়ে কটা কভারেজ, কটা ডিবেট, কতটা মিডিয়া এক্সপোজার মণিপুর পেয়েছে। কেন এই চ্যানেলগুলো যায়নি মণিপুরে? কারণ সিলেক্টিভ সাইলেন্স।
রাম মন্দির নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম কতটা দেখতে পেয়েছেন? পাবেন না, কারণ সিলেক্টিভ সাইলেন্স। এইখানে যেটা ঠিক, জার্নালিজমের একটা ইনভেস্টিগেটিভ পার্ট আছে, যে অমুক শেল কোম্পানি যখন কলকাতায় ধরা পড়েছে, তার বাইরে কোন কাকু বসে আছে, কাকুর কটা বউ, কাকু বাড়িতে কি খান, জলখাবারে কি খান, মুড়ি খেতে ভালোবাসেন না চিড়ে খেতে ভালোবাসেন, এগুলো কিন্তু সব বাংলা মিডিয়া খুঁজে বার করে। কিন্তু সেম ইনভেস্টিগেটিভ স্পিরিটটা যখন কেন্দ্রীয় সরকার কোনো ফ্যাসাদে পড়ে, তখন কিন্তু মিডিয়া রাতারাতি ভুলে গিয়ে একদম অন্যদিকে জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, যেটা এখন কিন্তু সিজেপির প্রোটেস্টেও দেখা যাচ্ছে। এই হলো মোটামুটি একটা গদি মিডিয়ার প্লেবুক। উল্টো দিকে আর একটা যে ইউটিউব মিডিয়া আছে, তারাও তেমন একই জিনিস, একই দেশের লোক। যে এক তো হচ্ছে ফলস নিউজ, গদি মিডিয়ার মতো। যেমন আমি সোনম ওয়াংচুকের বেলায় দেখছিলাম, যেদিনকে সোনম ওয়াংচুককে প্রটেস্ট সাইট থেকে তুলে নিয়ে চলে যাওয়া হলো, সেদিনকে কিন্তু এই যে বিরোধী মিডিয়া, তারা ফট করে দেখলাম সবাই বলছে যে সোনম ওয়াংচুককে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। ব্লেটেন্ট লাই। দেশে আইনে এই প্রভিশন আছে, সেইটা কিন্তু তারা একবারও বলছে না। লোক খেপানোর জন্য বলছে যে আরে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। দেশে যখন কোনো ভালো কাজ হয়, দেশে যখন ইসরো কোনো অ্যাচিভমেন্ট করে, দেশে আজকে যে ব্রহ্মোস নিয়ে এত জয় জয়কার হচ্ছে, দেশে যখন ইউপিআই এসছে, এরা কিন্তু সরকারকে কোনো ক্রেডিট দিতে চায়নি। কেবল খারাপটা হলেই এরা ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়ে যে আরে বাবা এই তো সুযোগ, আমরা যদি এখন কথা বলি সরকার ফেলে দিতে পারি, তাহলে পরের দিনের যে সরকার আসবে তখন আমাদের একটা সুবিধা হবে। এই এজেন্ডায় বাকি মিডিয়া কাজ করছে। আর এই যে প্লেবুক, যে কন্টিনিউ মিস ইনফরমেশন স্প্রেড করা, সিলেক্টিভ ইনফরমেশন স্প্রেড করা, এটা কিন্তু দুদিকের মিডিয়াই এখন একটা প্রফেশনাল আর্টে নিয়ে চলে গেছে। এখন কিন্তু এখানে জার্নালিজম হচ্ছে না, জাস্টিফিকেশন হচ্ছে, বা একটা মেলার মতো বিভিন্ন দোকান বসেছে। এটা ডিপেন্ড করছে না যে কি সত্যি, সেইটা আপনাকে সেই সব দোকান থেকে বেচা হচ্ছে। এটা দেখা হচ্ছে যে আপনি কোনটা শুনতে চান। সব রকম গান আপনার জন্য প্রস্তুত আছে। যে গান আপনার মনের পছন্দের মতো হবে, সে গান বাজিয়ে আপনাকে শোনানো হবে। যে গান আপনার শোনার দরকার, সে গান আপনাকে শোনানো হবে না। যে গান বাজালে আপনার মন ভালো হবে, সেই গান বাজানোর প্র্যাকটিস কিন্তু এই দুটো লবি তৈরি করে ফেলেছে। একটা লাটিয়ান্স লবি আর একটা এই নতুন গদি লবি। এবং এর মধ্যে আটকে পড়েছে সাধারণ মানুষ, যে সাধারণ মানুষ যখন ইনফরমেশনই ক্লিয়ার ক্রিস্টাল পাচ্ছে না, তারা জনমত বানাবে কি করে? এ দেশে মিডিয়ার যদি এই হাল হয়, যেটা ডেমোক্রেসির ফোর্থ পিলার হওয়ার কথা, যেটা অলরেডি সারা পৃথিবীতে এখন ইনফেমাস হয়ে গেছে আমাদের মিডিয়া, সেই দেশে যেখানে পড়াশোনার কি অবস্থা তা তো প্রটেস্টই বলে দিচ্ছে, সেই দেশের মানুষ জনমত বানাবে কি করে, ক্রিটিক্যাল থিঙ্কিং করবে কি করে, কে ঠিক বলছে কে ভুল বলছে তার মধ্যে পার্থক্য করবে কি করে? অতএব আমরা কিন্তু এই রকম একটা মিডিয়ার ক্রস ফায়ারে পড়ে গেছি এই আন্দোলনে, যেটা কিন্তু আন্না কেজরিওয়ালের আন্দোলনের সময় এতটা আমাদের দেশে দেখা যায়নি। আন্না কেজরিওয়ালের আন্দোলনের সময় তারা কিন্তু একটা ম্যাসিভ মিডিয়া এক্সপোজার এনজয় করেছে, যেটা কিন্তু আজকের দিনে কোনো মেইনস্ট্রিম মিডিয়ার পক্ষে করা সম্ভব না পজিটিভলি। তার কারণই হচ্ছে ইট ইজ ফান্ডেড বাই গভর্নমেন্ট মানি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টস। সেম রিজিয়নাল পার্টির জন্য তাদের হাতেও কিছু মিডিয়া আছে, তারা তাদের বুলিয়ে ওরা। তো এই যে দুটো ক্যাম্পের মিডিয়া, এরা কিন্তু জলে নেবে জলটাকে কন্টিনিউ ঘোলা করে দিচ্ছে, যাতে জলের নিচে কি আছে আপনি দেখতে না পান। জলের নিচে যেটা আছে সেটা হচ্ছে ভারতে যে কোনো রাজনৈতিক দল স্ক্যাম করা ছাড়া তাদের চালানোর নিজেদের কোনো সিস্টেমই আজ অব্দি তৈরি হয়নি, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল ছোট বড় স্ক্যাম করেই থাকে। এবং যাতে এই স্ক্যামগুলো আপনি সরাসরি দেখতে না পান, তাই কিন্তু এখন এই মিডিয়া লেয়ারটাকে ইউজ করা হচ্ছে, যে আপনাকে একটাই স্ক্যামের 14 রকম গল্প একজন বলবে। একটা সোজা গল্প যে কাল না আমার বাড়ি থেকে 100 টাকা চুরি হয়েছে, মিটে গেল। কিন্তু এখন এই মিডিয়ার কাজ হচ্ছে যে আমার ব্যাকগ্রাউন্ড কি, আমার সেই চোরের সাথে ছোটবেলা দেখা হয়েছিল কিনা, আমার এর মধ্যে কি কি ইন্টারেস্ট আছে, কি কি ইন্টারেস্ট নেই। মানে এখন আমাদের দেশে এইরকমভাবে লোককে কনফিউজ করে দেওয়ার যেই ব্যবসাটা শুরু হয়েছে, সেইটারই নাম হচ্ছে মিডিয়া। তাই এই এডুকেশন প্রটেস্টটা যে খুব প্রাসঙ্গিক, সেটা আমাদের মিডিয়াই দেখিয়ে দিচ্ছে, যে দেশে পড়াশোনার কি অবস্থা না হলে একটা মিডিয়া এই জায়গায় চলে যায়। জার্নালিজম লুটে যায়, জার্নালিজম উঠে যায়। এখনো কলেজে ভরে ভরে জার্নালিজম পড়ানো হচ্ছে কেন? কি দরকার? জার্নালিজম পড়ার দরকার কি? ব্রিফ দেবে, পড়ে দেবে। যারা জার্নালিজম করছে আমার তো মনে হয় তাদের ওকালতি পড়া উচিত, যে আলটিমেটলি তো এসে আমার যে ডোনার আছে তাকে ডিফেন্ড করতে হবে। আলটিমেটলি তো আমাকে তার জন্য গান গাইতে হবে যে না না আমার মালিক যা করেছে ঠিক, ও ও খারাপ, ও খারাপ, ও খারাপ, দেখুন ও খারাপ। সব কোয়েশ্চেন আমি ওকে গিয়ে করব।
তাই এই দোকান বন্ধের গন্ধে কিন্তু এই প্রটেস্ট করছে। এবং আমি একটা মেলডাউন দেখতে পাচ্ছি দুটো দিকের মিডিয়াতে। একদিকের মিডিয়া দোকান বন্ধ হয়ে গেলে ফান্ডিং কোথা থেকে আসবে, তাই কেন্দ্রীয় সরকারের বড় মেয়ে, মেজো মেয়ে, সেজো মেয়ে হয়ে কোমর বেঁধে বড় ছেলে মেজো ছেলে হয়ে লড়াই করতে নেমেছে যে না না যাই হয়ে যাক, কেন্দ্রীয় সরকার ঠিক করেছে। আর একদিকে এই লাল টপটপে মিডিয়া যে অপেক্ষা করছে যে ওহো কি করে একটা ইস্যুকে নিয়ে আসলে এডুকেশন নিয়ে কথা না বলে কি করে সরকারটাকে টপল করে দিয়ে আমরা ক্ষমতায় বসেছি, তারপর আমরা খাবো। তো এ খাবে ও খাবে, এর মধ্যে আমাদের এডুকেশন সেই যেখানে ছিল সেখানেই পড়ে থাকবে। এবং মিডিয়া কি সত্যিবাদী একটা জিনিস বলছে, ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা দিয়ে কি হবে? সত্যিই তো, ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা দিয়ে কি হবে যখন দেশের পুরো সিস্টেমটাই রটেন, যখন দেশের মিডিয়া বিক্রি হয়ে গেছে, পড়াশোনার সিস্টেম বিক্রি হয়ে গেছে, তাই নিয়ে লোকে প্রতিবাদ করলে সেটাকেও কি করে মিথ্যা কথা বলে মনিটাইজ করা যায় তাও আজকে মিডিয়া করে দেখাচ্ছে। তাই এই মিডিয়ার রোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো দেশের ইন্টারনাল পলিটিক্সের জন্য। কারণ মিডিয়া যদি লোককে কানা করে দেয় তাহলে সেই দেশের মানুষের ঠিক পথ অনুসরণ করে চলা কিন্তু ততটাই মুশকিল হয়ে যায়। এবং এই আসছে 15 তারিখে আপনি দেখবেন যে এই চ্যানেলগুলোতে সব পতাকা টতাকা লাগিয়ে বাবুরা পাঞ্জাবি টাঞ্জাবি পরে এসে কাঁপা গলায় আমাদের যারা ফ্রিডম ফাইটার ছিল তাদের গল্প শোনাবে, ভারতীয় হয়ে গর্ব করবে, ঢাক পেটাবে। কিন্তু আসলে ভারতকে ভেতর থেকে চুষে খাওয়ার কাজটাও কিন্তু সঙ্গে তারা করেই যাবে। তো এই যারা বলছে যে না 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 এরা কিন্তু এরা স্টুডেন্ট না, এরা এখানে প্রোটেস্ট করতে আসেনি, এদের অন্য এজেন্ডা আছে, যারা বলছে তারা কোনসা জার্নালিস্ট, তারা কোনসা জার্নালিজম করতে এসছে, তাদেরও এজেন্ডা আছে, সবার এজেন্ডা থাকে। এবং যেটা লজ্জার কথা হচ্ছে যে ক্যামেরাকে না ফাঁকি দেওয়া যায় না। আমি আজকেই একটা সর্বভারতীয় চ্যানেল দেখছিলাম এনডিটিভি, তার যে অ্যাঙ্কার আমার মনে হচ্ছিল কেন্দ্রীয় সরকারের বড় মেয়ে, নিজের ঘটি বাটি বোধহয় আটকানো আছে কেন্দ্রীয় সরকারের কাছে যে ডুবে গেলে ওরও ডুবে যাবে। এই জার্নালিজমের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আজকের দিনে। অতএব বিরোধীদের যারা সাপোর্ট করেন তারাও যদি এটা শুনে খুব খুশি হন, খুশি হওয়ার কারণ নেই। কারণ কালকে আপনাদের মিডিয়া যখন এদেরকে সরিয়ে এসে বসবে একই গল্প করবে, একই জিনিস চলবে, কারণ এই প্লে বুকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এই প্লে বুকটা কিন্তু যে কোনো দেশের জন্য ডেঞ্জারাস। আমাদের ফিউচারের মিডিয়া কেমন হবে, কোন দিকে যাবে, সেটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে। ভারত বিশ্বগুরু হওয়ার তো দূরের কথা, আত্মনির্ভর হবে কিনা এতে, ভারতের লোকের কাছে ঠিকঠাক ইনফরমেশন পৌঁছবে কিনা এর জন্য। এবং এই মিডিয়া সিস্টেম কোল্যাপসটা কিন্তু এডুকেশনাল সিস্টেম কোল্যাপসের মতো ইম্পর্টেন্ট। এইটা যদি আমাদের দেশের মানুষ আজও দাঁড়িয়ে দেখতে না পায়, আমার ভয় যে ইট মাইট গেট ভেরি 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 লেট। অনেকটা দেরি কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা যেমন টোটাল একটা এডুকেশনাল সিস্টেমের ওভারঅলের কথা বলছি, আমরা কিন্তু একটা মিডিয়া সিস্টেমের ওভারঅল দেখতে চাই দেশে। এই যদি মিডিয়াকে ঠিক করে স্ট্যান্ডার্ডাইজ না করা যায় তাহলে এ দেশের ভোগান্তি কিন্তু সবে শুরু, এইটুকুই আমি বলতে পারি। ভারতীয় মিডিয়া তার ভূমিকা এই দিল্লি প্রটেস্টে এবং বিভিন্ন প্রটেস্টে আমরা যখন দেখেছি, এই নিয়ে আপনার কি মতামত আমাকে প্লিজ কমেন্টে লিখে জানান। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে ভারতে এইরকম একটা পোলারাইজ মিডিয়া এনভায়রনমেন্ট আছে এবং এর জন্য কি সলিউশনস হতে পারে, তাও কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনি দেখছিলেন জিও কাকা। আমরা এই চ্যানেলে প্রত্যেক দিন জিও পলিটিক্স নিয়ে একটা ভিডিও বানাই। তাই জিও পলিটিক্স যদি আপনার পছন্দের সাবজেক্ট হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো জিও পলিটিক্যাল অ্যানালাইসিস নিয়ে। নমস্কার।